নমস্কার, ফান্ডাদার আরও একটা দুর্দান্ত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই গত 23শে ফেব্রুয়ারি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একটি বোমা ফাটিয়েছেন এবং সেই সাক্ষাৎকারের অভিঘাত এতই তীব্র, এত জোরালো যে তা গোটা বিশ্ব রাজনীতিতে যেন এক সুনামি এনে দিয়েছে। আমরা যদি বাংলাদেশের রাষ্ট্রপতির অভিযোগগুলি পরপর সাজাই এবং এই অভিযোগগুলি যদি সত্যি হয়, তাহলে সদ্য প্রাক্তন হওয়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশদ্রোহিতার অভিযোগে যে অভিযুক্ত হবেন তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। শুধু তাই নয়, একদা বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী ইউনূস সাহেব হয়তো চিহ্নিত হবেন বাংলাদেশের সবচেয়ে বড় দেশদ্রোহী বা বিশ্বাসঘাতক হিসাবে। কেন এ কথা বলছি? আজ আমি এই ভিডিওর পরতে পরতে দেশের প্রতি ইউনূস সাহেবের গদ্দারির সব অভিযোগ, সব কালাকিস্সা একের পর এক তুলে ধরব। তাহলে চলুন আপনাদের চোখ খুলে দেওয়া এই ভিডিওটা শুরু করা যাক। তবে শুরু করার আগে যে কথাটা সব সময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই জীবন বদলে দেওয়া সব ভিডিও, আপনাদের চোখ খুলে দেওয়া সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই নিউজ পেপার কালের কণ্ঠ। এই কালের কণ্ঠতে 23শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকার নিয়েছিলেন হায়দার আলী এবং জয়নাল আবেদিন। রাষ্ট্রপতি, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি বলেছেন সেখানে? রাষ্ট্রপতি বলেছেন এক প্রাসাদবন্দী রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। আসছি আমরা প্রত্যেকটা পরতে পরতে কিভাবে এই রহস্য উন্মোচন হচ্ছে। দেখুন কি সাংঘাতিক একটা বিশ্বাসঘাতকতা বাংলাদেশের সঙ্গে ঘটিয়েছেন বলে রাষ্ট্রপতি অভিযোগ করছেন ইউনূস সাহেব। দেখুন, প্রথমেই যেটা আমি আগে প্রথমে মোটামুটি পয়েন্টগুলোকে আগে ডিসকাস করে দিচ্ছি, তাহলে আমাদের এই পয়েন্টের ভেতরে ঢুকতে সুবিধা হবে। যে রাষ্ট্রপতি যে বক্তব্যগুলো পেশ করেছেন সেই বেসিক্যালি এই 6টা বক্তব্য। বলেছেন 1.5 বছরে আমাকে উপড়ে ফেলার অনেক চক্রান্ত হয়েছে। ভাবুন, ইউনূস সাহেব বা তার যে প্রশাসন, তারা রাষ্ট্রপতিকে তার ক্ষমতা থেকে পদচ্যুত করতে বারবার চেষ্টা করেছেন। আর সেই সংকটের মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি জোট এবং সশস্ত্র বাহিনী, অর্থাৎ মিলিটারি এবং বিএনপির সমর্থন ছিল বলে তিনি টিকে যেতে পেরেছিলেন। কিন্তু তাকে উপড়ে ফেলার বা তাকে পদচ্যুত করার, ইনফ্যাক্ট তাকে মারারও চক্রান্ত করা হয়। বঙ্গভবনে যে বিক্ষোভ হয় সেই বিক্ষোভে তাকে মারারও চক্রান্ত করা হয়, বঙ্গভবনকে জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়। আপনি দেখুন যে একজন প্রধান উপদেষ্টা পদে বসে তার নিজেরই দেশের কতটা ক্ষতি করতে পারেন এই রাষ্ট্রপতির সাক্ষাৎকার পরতে পরতে সেই সত্যকে উন্মোচিত করেছে। শুধু তাই নয়, বলেছেন রাষ্ট্রপতি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বারবার অপমানের শিকার হয়েছি। এবং ইউনূস সাহেব কি করেছেন শুনুন। বলেছেন প্রত্যেক ক্ষেত্রে সংবিধানের নীতি বিরুদ্ধ আচরণ করেছে অন্তর্বর্তী সরকার। পদে পদে সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে। যে সংবিধানের দোহাই দিয়ে, যে সংবিধানের শপথ নিয়ে এই রাষ্ট্রপতির কাছে মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, সেই সংবিধানকে পদে পদে পদদলিত করেছেন মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, উনি বলছেন রাষ্ট্রপতি একটি দেশকে প্রতিনিধিত্ব করেন। ঠিকই তো, রাষ্ট্রপতি হচ্ছে একটি রাষ্ট্রের প্রধান, এবং অথচ হাই কমিশনগুলো থেকে রাতারাতি রাষ্ট্রপতির ছবি নামানোর মতন ঔদ্ধত্য দেখায় একজন উপদেষ্টা। প্রধান উপদেষ্টাও নন, একজন উপদেষ্টা, তিনি হাই কমিশনে গিয়ে বলছেন রাষ্ট্রপতির ছবি কেন এখানে নামিয়ে ফেলুন। ইনফ্যাক্ট বলেছিলেন, রাষ্ট্রপতি বলেছেন যে আমার বিদেশ সফরেও বাধা দেয় বিগত সরকার।
এবং আমার নামে চিঠি বানিয়ে আমাকে হেয় করার চেষ্টা করে। ভাবুন, মানে ফোরজারি। অর্থাৎ রাষ্ট্রপতি চিঠি পাঠাননি, রাষ্ট্রপতির নামে চিঠি বানিয়ে রাষ্ট্রপতিকে হেয় করার মানে চক্রান্ত করা হয়। মানে যেগুলো আমরা ওই ডিজিটাল স্ক্যাম বা ফ্রড এগুলোর ক্ষেত্রে যে কথাগুলো আমরা বলে থাকি, প্রায় সেই ধরনের আচরণ করেছিল ডক্টর ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কোন জায়গায় ওনারা নিয়ে গিয়েছিলেন, এবং শুধু তাই নয়, রাষ্ট্রপতি যাতে কোথাও কোনো বক্তব্য পেশ না করতে পারেন তার জন্য বঙ্গভবন বা ওখানকার রাষ্ট্রপতি ভবনের তাদের যে প্রেস উইং, সেই প্রেস উইংয়ের পুরো উইং তুলে নিয়ে যাওয়া হয়, খোঁড়া করে দেওয়া হয়। এমনকি দুজন ফটোগ্রাফার ছিল রাষ্ট্রপতি ভবনে, তাদেরকেও তুলে নিয়ে যাওয়া হয়, যাতে রাষ্ট্রপতির কোনো ছবি, কোনো সাক্ষাৎকার কোথাও না প্রকাশ হতে পারে। ভাবুন, কিন্তু কেন করা হয়েছিল রাষ্ট্রপতিকে এইভাবে? আমি সাক্ষাৎকারের ডিটেলসে আসছি এবং সেখানে প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করব। দেখুন, রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করা হয়েছিল কালের কণ্ঠ থেকে, এরপর নতুন করে আর কোনো উদ্যোগ ছিল আপনার অপসারণের বিষয়ে? রাষ্ট্রপতি বলেছেন, হ্যাঁ, বলতে গেলে শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গেছে কিভাবে আমাকে উপরে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে প্রথমে উদ্যোগটা শুরু হয়েছিল, তারপর সেটা ব্যর্থ হয়। তারপরে তারা কি করে, তখন খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই নতুন করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। আজকে বলতে কোনো দ্বিধা নেই যে একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। কনস্পিরেসি বা ষড়যন্ত্র কোন পর্যায়ে পৌঁছলে, দেশের প্রতি কতটা বিশ্বাসঘাতকতা করলে পরে একটা মানুষ এটা করতে পারে। কেন বলছি, তার কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে, যে কোনো একটা রাষ্ট্র, এই রাষ্ট্র বিশেষ করে যেগুলো গণতন্ত্র আছে, যেখানে হ্যাঁ পারফেক্ট গণতন্ত্র পৃথিবীর প্রায় কোনো দেশেই নেই, দু একটা দেশ বাদ দিলে, কিন্তু মোটামুটি গণতন্ত্র আছে যেখানে, সেখানে যে কোনো একটা রাষ্ট্র চারটে স্তম্ভের ওপর ডিপেন্ড করে বা নির্ভর করে সেই রাষ্ট্রের অস্তিত্ব থাকে। এক, আইনসভা, যেটা আমাদের এখানে লোকসভা বা রাজ্যসভা, সেটা ওদের দেশেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে। এই আইনসভা হচ্ছে একটা স্তম্ভ, বিচার বিভাগ একটা স্তম্ভ, রাষ্ট্রপতি একটা স্তম্ভ, আর ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদ একটা স্তম্ভ। এই চারটে স্তম্ভের ওপর বেস করেই কিন্তু একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে। এবং সেই রাষ্ট্রকে যদি ডিস্টেবিলাইজ করতে হয়, রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয়, তাহলে এই স্তম্ভগুলোকে ধ্বংস করতে হবে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার কি করলো দেখুন। প্রথমে আমরা বলতে পারি যে এই ছাত্র আন্দোলনের বেসিক্যালি তো ছাত্র আন্দোলনের একটা মুখোশ দেওয়া হয়েছিল সামনে, কিন্তু আমরা জানি যে এর পেছনে বৈদেশিক শক্তিগুলো, বিশেষত আমেরিকা, কলকাঠি নেড়েছিল। এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে এটাকে সামনে নিয়ে আসা হয়েছিল। সেটা প্রথম কাজ যেটা করেছিল সেটা হচ্ছে ক্যাবিনেট বা মন্ত্রিসভাকে সরিয়ে দেওয়া। হাসিনাকে দেশ ছাড়া করা মাত্র, হাসিনা যখন বাংলাদেশ ছাড়লেন পদত্যাগ করে, সঙ্গে সঙ্গে কিন্তু ক্যাবিনেট ভেঙে গেল। আর ক্যাবিনেট ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আইনসভাও ভেঙে গেল। অর্থাৎ চার চাকার গাড়ির ওপর যার ওপর রাষ্ট্রটা দাঁড়িয়ে থাকে, তার দুটো চাকাকে সমূলে উৎপাটিত করে দেওয়া হলো। আইনসভা ভেঙে গেল, ক্যাবিনেট ভেঙে গেল। অর্থাৎ চার চাকার গাড়ি এখন দু চাকার সাইকেল হয়ে গেল। তার এখন ব্যালেন্সের খেলা। একটা চাকা রয়েছে যেটা হচ্ছে বিচার বিভাগ, আরেকটা চাকা রয়েছে রাষ্ট্রপতি। অর্থাৎ সংবিধানের যে চারটে মূল স্তম্ভ, তার মধ্যে দুটো স্তম্ভকে আগেই গুড়িয়ে দেওয়া হলো। এইবার তাও সাইকেল, সে টলছে, এদিক ওদিক হচ্ছে, কিন্তু চলছে। এইবার এই সাইকেলকে ফেলে দিতে হলে পরে আর একটা স্তম্ভকে সরিয়ে দিতে হবে। এখন বিচার বিভাগকে সরালে পরে খুব একটা লাভ কিছু হবে না, তাহলে সরাতে হবে কাকে? রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে পরে প্রকৃতপক্ষে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করে দেওয়া সম্ভব। আর এই ডিস্টেবিলাইজ করে দিতে পারলে পরে তাহলে বাংলাদেশের সম্পূর্ণ ক্ষমতা কক্ষিগত করা যাবে। এই প্ল্যান নিয়ে এই টোটাল বিষয়টা করা হয়েছিল। এবং
একজন বিচারপতিকে বসানো হয়েছিল, সেই বিচারপতির সঙ্গে দীর্ঘ সরকারের পক্ষ থেকে একটা মিটিং করা হয়, কিন্তু ওই বিচারপতি রাজি হননি। উনি সাফ বলে দিয়েছিলেন যে উনি রাষ্ট্রপতি, উনি সবার ঊর্ধ্বে সাংবিধানিকভাবে সব কিছুর ওপরে, এটা আমি করতে পারবো না। সেই কারণে এবং তার সঙ্গে বিএনপি এবং মিলিটারি এই দুয়ের সংমিশ্রণে এটা এই মুভটা সাকসেস হয়নি। কিন্তু তার আগে কি হয়েছিল, তার আগে বেসিক্যালি রাষ্ট্রপতিকে সম্পূর্ণভাবে মানে বঙ্গভবন জ্বালিয়ে দিয়ে রাষ্ট্রপতিকে মারার চক্রান্ত নাকি করা হয়, এরকমও একটা কথা রাষ্ট্রপতি কিন্তু বলেছেন এই সাক্ষাৎকারে। কালের কণ্ঠ যখন জিজ্ঞেস করেছিলেন যে সেই সময় যখন এতভাবে আপনাকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল, তখন আপনি যে দৃঢ় মনোবল দেখিয়েছিলেন তার নেপথ্যে কে ছিল, কেউ কি আপনাকে সাহস জুগিয়েছিল? উনি বলেছেন, হ্যাঁ, বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে এই বলে আশ্বস্ত করেছিল আমি যেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় অবিচল থাকি। অর্থাৎ বিএনপি জানতো যে রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে ইলেকশনই আর হবে না, সাংবিধানিক সমস্ত কাঠামোকে ভেঙে ফেলত ইউনূস। ভাবুন, বাংলাদেশই যার দেশ, সেই দেশের সঙ্গে এই রকম বিশ্বাসঘাতকতা, এই রকম গদ্দারি বাংলাদেশের কিন্তু আগে কেউ করেনি। হ্যাঁ, ক্ষমতার লড়াই বাংলাদেশে হয়েছে, অ্যাসাসিনেশন হয়েছে, মিলিটারি বারবার পাওয়ারে এসছে, কিন্তু তারা ক্ষমতার জন্য এসছে, তারা দেশ বিরোধী কিন্তু ছিল না। দেশকে কিভাবে শাসন করতে হবে, দেশকে কিভাবে চালাতে হবে সেইটা তারা বলেছেন অবশ্যই, সেই বিষয়ে তাদের মতের অমিল নিশ্চয়ই ছিল। কিন্তু এইটা যেটা হয়েছে, এইটা কিন্তু যেন মনে হচ্ছে সাংঘাতিকভাবে একটা দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী কাজ, দেশদ্রোহিতা। তার কারণ উনি বেসিক্যালি সাংবিধানিক সমস্ত কাঠামোকে ধ্বংস করতে চেয়েছিলেন যাতে বাংলাদেশের সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে ফেলা যায়। এবং আজকে দাঁড়িয়ে সেই ব্যাপারটাই কিন্তু রাষ্ট্রপতি বলছেন যে কোনো অবৈধ উপায়ে রাষ্ট্রপতি অপসারণের পক্ষে তারা নয়, এটা বলে বিএনপি রাষ্ট্রপতির পাশে এসে দাঁড়িয়েছিল। আর কে বলেছে? আর হচ্ছে সশস্ত্র বাহিনী, 3 বাহিনীর পক্ষ থেকে আমাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছে। এই 3 বাহিনী একটা কথাই বলেছে, মহামান্য আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজিত হওয়া, এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী বা মিলিটারি এবং বিএনপি এদের প্রতিরোধে ডক্টর ইউনূস এই ব্যাপারটা করতে ব্যর্থ হয়েছিলেন। আর সেই ব্যর্থতার জন্যই আজকে কিন্তু বাংলাদেশে ইলেকশন হয়েছে, আজকে কিন্তু নতুন একটি সরকার ক্ষমতায় এসছে। যদি সেই দিন রাষ্ট্রপতিকে উনি সরিয়ে দিতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশে ইলেকশন কবে হতো বা আদৌ কোনো দিন হতো কিনা, বাংলাদেশ কি একনায়কতন্ত্রে পরিণত হতো কিনা আমরা জানি না। সেই চেষ্টাই বোধহয় উনি করেছিলেন। এবং কি হয়েছে, তার সঙ্গে সঙ্গে উনি আরও কিছু কথা বলেছেন। এই যে ইউনূস, তিনি সংবিধানের নামে শপথ নিয়ে ক্ষমতায় এসেছিলেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা সংবিধানের নামে শপথ নিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু সেই সংবিধানকে তারা বারবার প্রতি মুহূর্তে লঙ্ঘন করেছেন, একবারও সংবিধান মানেননি। কি বলেছেন? যত অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করা হয়েছে, অনেক অধ্যাদেশ করার কোনো কারণই ছিল না, অর্থাৎ ইচ্ছে করে করে সেই অর্ডিন্যান্সগুলো জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি বলছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি, সংবিধানকে পদদলিত করেছেন প্রত্যেক মুহূর্তে ইউনূস। এই যদি বিশ্বাসঘাতকতা না হয়, এই যদি দেশের সঙ্গে গদ্দারি না হয়, তাহলে কোনটা গদ্দারি? ভাবুন কোন জায়গায় উনি বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলেন। বাংলাদেশের ভাগ্য যে সেই কাজে উনি সম্পূর্ণ সফল হতে পারেননি, কিন্তু যা করে গিয়েছেন সেই ক্ষতি সামলাতে বাংলাদেশকে বহু যুগ লাগবে। কি কি ক্ষতি করে গেছেন দেখাচ্ছি আপনাকে। নির্বাচনের একদম 12 তারিখে নির্বাচন হয়, তার 2-3 দিন আগে উনি তো নির্বাচিত সরকার নয়, কিন্তু উনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করেন, ট্রেড ডিল, এবং সেই ট্রেড ডিলে
বলা আছে যে এই ট্রেড ডিল কখনো পাবলিক করা যাবে না। ভাবুন আপনি, অর্থাৎ ট্রেড ডিলের যে শর্ত, সেই শর্ত জনসাধারণের কাছে বলা যাবে না। কে বলছে? কাদের সঙ্গে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি। ভাবুন, সেই মার্কিন যুক্তরাষ্ট্র যারা গণতন্ত্রের বড়াই করে, গণতন্ত্র, আর তারা কি বলছে? তারা বলছে আমাদের সঙ্গে যে চুক্তি করেছে সেটা জনগণের কাছে প্রকাশ করো না। এই হচ্ছে এদের ভণ্ডামি। আর সেই ভণ্ডামির এক জ্বলন্ত নিদর্শন হচ্ছেন মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী। তিনি এই যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করে গেছেন, সেই চুক্তিতে বলা আছে এটা পাবলিক করা যাবে না। কেন? কেন বাংলাদেশের জনগণ জানতে পারবে না যে সেই ট্রেড ডিলে কি আছে? বাংলাদেশের ভাগ্য ভালো যে রাষ্ট্রপতিকে অপসারণ ইউনূস করতে পারেননি। যদি করতে পারতেন, বাংলাদেশের কপালে অনেক দুর্ভাগ্য নাচছিল, অনেক। এবং যে চুক্তি হয়েছে সেই চুক্তির ব্যাপারে রাষ্ট্রপতিকে কোনো কিচ্ছু বলা হয়নি। রাষ্ট্রপতি বলেছেন না, কোনো কিছুই আমি জানি না। এই রকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমাকে জানানো দরকার ছিল। এটা ছোটোখাটো হোক আর বড়, অবশ্যই পূর্ববর্তী সরকার প্রধানরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। এটা ডেকোরাম, এটাই গণতন্ত্র। কিন্তু এরা হচ্ছে আসলে গণতন্ত্র চায় না, এখন এক তন্ত্র চায়, শুধু মুখোশটা গণতন্ত্রের আটকে রাখে সামনে। আর এই মুখোশ আটকে ইউনূস গোটা বাংলাদেশের লোককে বোকা বানিয়েছিলেন। আজকে সেই সমস্ত কিছু রাষ্ট্রপতি বলছেন বাংলাদেশে, আমি আপনি বলছি না। এবং কি সাংঘাতিক সমস্ত এই চুক্তি করে গেছেন, যে চুক্তি শোনা যাচ্ছে বাংলাদেশকে 20 থেকে 30 বছর পিছিয়ে দেবে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলবে। এরকমই নাকি সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস এই চুক্তিতে রয়েছে। অর্থাৎ প্রত্যেক মুহূর্তে সংবিধানকে অসম্মান করা হয়েছে, সংবিধানকে পদদলিত করা হয়েছে, সংবিধানকে মানা হয়নি। তারপরে কালের কণ্ঠ জিজ্ঞেস করেছিল যে আর কোনো ঘটনার কথা বলবেন? বলে হ্যাঁ বলবো। যে অ্যাকচুয়ালি একবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে জেতার পর পুরো কমিটির সদস্যরা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন। আমি সাংবাদিক বান্ধব মানুষ হিসাবে তাদের সঙ্গে দেখা করি। খুবই সাধারণ একটা সাক্ষাৎ ছিল, আমাদের মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল, তারপর ফটো সেশন হয়। ওই ঘটনা পরদিন কয়েকটি পত্রিকায় প্রকাশ হলে প্রধান উপদেষ্টা প্রেস উইং তা স্বাভাবিকভাবে নেয়নি। প্রধান উপদেষ্টা মানে ইউনূস। জোর করে ওনারা খুঁজতে থাকলো যে বঙ্গভবনের প্রেস উইংয়ের কে এই কাজটা করেছে। আসলে প্রেস উইংয়ের কেউ তো এই কাজ করেনি। আমি নিজেই সাংবাদিকদের চিঠি পেয়ে তাদের আসতে বলেছিলাম, কিন্তু তারা মানে ইউনূসের প্রশাসন অত্যন্ত নির্লজ্জভাবে 3টে মানুষকে এখান থেকে অপসারণ করে নিয়ে গেল। প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, 3 জনকেই নিয়ে গেল। পুরো উইংটাই প্রত্যাহার করে নিল। কতটা উদ্ধত্ত, কতটা যাকে বলতে পারে মরিয়া মনোভাব ইউনূসের ছিল যে আমাকে যে কোনো প্রকার যেন তেনভাবে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় বা ধ্বংস করে দিয়ে যেতে হবে, যাতে কোনোদিন বাংলাদেশ মাথা তুলে না দাঁড়াতে পারে। অ্যাটলিস্ট রাষ্ট্রপতির বয়ান অনুযায়ী যদি আমরা বয়ানগুলো পরপর সাজাই, তাহলে তো সেটাই আসছে। আর শুধু রাষ্ট্রপতি বলছেন এরকম নয়, আমি আপনাদের দেখাচ্ছি, রাষ্ট্রপতি শুধু বলছেন না। এই দেখুন, কালের কণ্ঠে মাসুদ কামাল, ইনি একজন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সোশ্যাল ওয়ার্কার। তিনি বলছেন ডক্টর ইউনূস দেশ পরিচালনা করেছেন মব দিয়ে, অর্থাৎ অরাজকতা দিয়ে। এটা আমি বলছি না, এটা মাসুদ কামাল বলছেন। আজকে ডক্টর ইউনূসের এগেনস্টে দেশদ্রোহিতার বোধহয় মামলাও হয়েছে। এবং আমি বলবো বাংলাদেশ বেঁচে গেছে, ভাগ্য দারুণভাবে সহায়ক ছিল তাদের, সেই কারণে। নাহলে এই লোক যদি আরও কিছুদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে থাকতেন, তাহলে বাংলাদেশের ধ্বংস অনিবার্য ছিল। এই ব্যাপারে আপনাদের কি বক্তব্য আপনারা কমেন্ট করে জানান। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এই ধরনের খবরই তো আমরা বারবার নিয়ে আসি আপনাদের কাছে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন। শিগগিরই ফিরবো এরকমই ইন্টারেস্টিং একটা দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণ অবধি বাই।